কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী, যাকে বলা হয় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী, সেই গুরু জেমসের গাওয়া বিখ্যাত গানের গীতিকার তরুণ মুন্সী আজকে আমাদের সাথে উপস্থিত আছে। শুধু দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছে আমাদের এই গানের আড্ডার আয়োজনে। আমাদের সঙ্গে আজকে এমন একজন শিল্পী উপস্থিত আছেন যিনি সত্যিকার অর্থে বাংলাদেশের অনেক অনেক সুন্দর সুন্দর গানের স্রষ্টা। দৃষ্টি 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তরুণ মুন্সীর সঙ্গে। তরুণ মুন্সী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সেই 90-এর সেই ট্রাপ আপনি কতটা মিস করেন? মিস করি মানে কি, ওটা আমার 20 বছরের জার্নি দ্য ট্র্যাপের। আর এখন যে তরুণ নামে আমি কাজ করতেছি, তরুণ দলটা নিয়ে, সেটা আসলে যে আমার মনে হয় সময়ের প্রয়োজন ছিল, আর কিছু না। মিস করার কিছু না, কারণ ওখানে আমি যে গান গাইতাম এখন আমি সেই গানই গাই। গান আপনার জীবনের সঙ্গে একদম ছোটবেলা থেকে জড়িত? হ্যাঁ, পারিবারিকভাবেও আর কি। আমার বাবা মার দুই পাশেই একটা চর্চা আছে, তো আমরা গানের মধ্যেই বড় হয়েছি। আপনার সঙ্গীত জীবনের একেবারে শুরুটা যদি একটু জানতে চাই দর্শকদের। শুরুটা আসলে আমার তো এলিফ্যান্ট রোডটা আসলে কি, মানে আমি বড় একদম, মানে আমার যত বয়স ততটাই এলে আমি এলিফ্যান্ট রোডেই মানুষ হওয়া। তো এলিফ্যান্ট রোড আসলে খুব মিউজিক ওরিয়েন্টেড একটা এলাকা। এখানে বিভিন্ন কারণেই বিভিন্ন মিউজিশিয়ানরা, হোটেলে হোক বা রেইনবোতে হোক, এই মানে কিছু স্পেসিফিক জায়গায় আড্ডা হইতো। তো আমরা আসলে বড় মিউজিশিয়ানদের দেখেই বড় হয়েছি, তো ইন্সপিরেশন ওরকম। আর আমি 90 থেকে আমার বন্ধু বান্ধব বড় ভাইদের সাথে মঞ্চে উঠি, এইটাই আর কি। ঠিক বিশেষ কোনো ব্যক্তি বা শিল্পী আপনাকে এই গানের ক্ষেত্রে অনুপ্রাণিত করেছিল, নাকি একেবারে পারিবারিকভাবে আপনার এই গানের মধ্যে? আসলে আমার মানে পারিবারিক যদি হয় তাহলে আমার চাচা হন প্রয়াত চাইম ব্যান্ডের যে খালিদ সাইফুল্লাহ। তো চাচা হিসেবে আসলে একটা আইডল ছিল, যে ছোটবেলা থেকে দেখছি যে উনি গান করে, টিভিতে যায়, ওনার একটা ব্যান্ড আছে চাইম। তো এইটা বিরাট একটা ইন্সপিরেশন, মানে মেলোডি টাইপের গানের প্রতি ফোকাসড হওয়া বা একটু ডাইভার্ট হওয়ার একটা বিশেষ কারণ। বাচ্চু ভাইয়ের সবসময় বস মানছি, কিন্তু আমার মানে ব্যক্তিগত জীবনে যদি বলি তাহলে আমার বন্ধু, আমার গুরু এবং আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন আমার গানের ক্যারিয়ারে সাইফুল আমার বন্ধু। আমার আসলে গিটারেরও গুরু, গানের ক্ষেত্রেও ইন্সপায়ার করা বা আমার লেখাও শুরুতে আর কি গান মনে করার যে প্রথম 2-1 ব্যক্তি, তার মধ্যে আমি মনে করি ওই প্রথম। ওর একটা বিরাট ভূমিকা এই পর্যন্ত আমার জীবনে আছে, কারণ আসলে আমি অনেকের কাছ থেকে অনেকভাবে দেখে টেকে শিখছি, কিন্তু হাতে খড়ির মতো যদি আমার গুরু কেউ থাকে তাহলে নিঃসন্দেহে সাইফুল। আর এরপরে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করতেন জুয়েল বাবুর যে জুয়েল ভাই, উনিও আমার গিটারের একজন গুরু। এই দুইজনের কাছে আমি আসলে গিটারের একদম হাতে খড়ির মতো করে আর কি দেখা। আমাদের প্রজন্ম আপনার লেখা গান, বিশেষ করে কবিতা জাওয়ান নামক যে গানটি গুরু জেমস গেয়েছেন, এই গানের কবিতাকে আসলে আপনার জীবনের সাথে কোনোভাবে সম্পর্কিত? আসলে ওইটা মনে হয় আমার ওই বয়সের একটা ইমোশন। এখন আমি এই গানটা যদি ভুল না হয় তাহলে 95-এর দিকে আমার লেখা। আমার আসলে কি, আমি জুয়েল বাবুদের যে জুয়েল ভাইয়ের সাথে কাজ করতাম, তা আমি ওনার সাথে কথা ও সুর নিয়েই কাজ করতাম। তা আমার ওনার সাথে প্রথম আসলে যে কাজ হয় সেটা হচ্ছে সানাই অ্যালবামে আগুন ভাইয়ের জন্য কথা ও সুর করি। আমার গানটা যদি মনে হয় টাইটেলটা তোমার চোখে। তো ওনার সাথে আসলে আমার অনেক কথা ও সুরের কাজ হয়েছে। কোনোটা আমি সুর করছি, কোনোটা আমি কথা ও সুর করছি, কোনোটা শুধু আমি লিখছি। ওনার নিজের গানও আমি কথা ও সুর করছি। আবার আমার ওনাদের মানে আমি তখন আমাদেরই বলতাম, কারণ আমি জুয়েল বাবুর এই জার্নিটাতে আমি আসলে ওনাদের প্রথম থেকেই ছিলাম। তো আমার নিজেরও যখন গাওয়ার সৌভাগ্য হয়েছে ব্যান্ড মিক্সে, তখন আমি আমার কথা শুরু করছি ওনাদের মিউজিকের উপরে। তা এটা আসলে 1-2 গানের হিসাবে না, আমি কাজ করতাম। আমার গান লেখার যে ভালো লাগাটা ছিল সেইটা আসলে আমি প্রকাশ করতাম। ওইটা আসলে কোন জায়গায় পৌঁছাবে এটা আমার কাছে আজও নাই ওই মিটারটা। আমি মনে করি যে অডিয়েন্সের মধ্যে তখন তো মানুষ শুনতো, এখন এটা দেখেও। তা এখন পর্যন্ত যদি আমি লিখি সুর করি আর লোকে অ্যাপ্রিসিয়েট করে, তাহলে আমি ধরবো আমি ভাগ্যবান। আপনার প্রথম গানের অ্যালবাম তৈরির গল্পটা একটু শুনতে চাই। আমার প্রথম গান হচ্ছে আমার নিজের কণ্ঠ, কিংবা আপনার লেখা গান, সেই গানের গীতিকার পুরোপুরি গানটা শিল্পীকে দিয়ে গান গাওয়া, সব মিলে একটা অ্যালবাম তৈরির যে গল্প, সেই গল্পটা আমার প্রথম যেটা হয় সেটা আসলে আমার নিজের আয়োজনে না, ওখানে আমি শুধু কণ্ঠশিল্পী ছিলাম। দারারে অ্যালবামটাতে আমার যদি ভুল না হয়, যে আপন আমার ভিটায় করল চুরি, বাপ্পি খানের লেখা, নিয়াজ আহমেদ অংশুর সুরে।
আর টি2 হচ্ছে হলো কম্পোজিশনে আমার মনে হয় দু লাইনকে শুনতে পাবো। আমার আসলে এটা ওইভাবে মনে নাই। এটা আমার প্রথম গান আসলে কি আমার এই গানটা আমার চর্চায় নাই বলে নাই, আমি যে ভুলে গেছি তা নয়, তাও আমি ভুল গাচ্ছি না, এই জন্যই গাইলাম না। আর এইটার সাথে সংযুক্ত হওয়ার মূল কারণ ছিল যে দূরে আমার যে মানে আমাদের সবাই মোটামুটি গানের ইন্ডাস্ট্রিতে দূরে চিনে, ও আমার খুব ভালো বন্ধু। তো ও, তারপরে জেন সুমন, মেহেদি ভাই, আর এই যে যাদের নাম বললাম টি2, এরা সবাই আমরা একটা প্রজেক্টে ছিলাম। তো তখন আমিও একটা সাউন্ডটেকের ব্যানারে মনে হয় কাজটা হয়েছিল। ওইটা আমার অন্যের কথা উসুর কম্পোজিশনে মনে হয় পরিপূর্ণ প্রথম গান। আপনার হাতে গিটার দেখছি, একটু যদি দু লাইন আপনার খুব ভালো কোনো প্রিয় গানের যদি দু লাইন দর্শকদের জন্য শুরুতে একটু শোনান, তারপর আমরা আরো গান শুনবো, আরো কথা বলবো। আমি আসলে আমার জার্নিতে স্বার্থপর গানটা আসলে মানুষের প্রিয় হয়তো, আমি ওই স্বার্থপরটাই গাই, সব জায়গায় গাইতে হয়, মুখটা একটু শোনাইতেছি। চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোজনা দেখালি, কবি যদি না ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফোটালি, আমারই সীমানা সে তো তোর ছায়া, সেখানে করে বিচরণ দুঃখের নিবাস, রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনে নীল বেদনা, চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোজনা দেখালি। খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছিল যে আমি টিএসসি তে দাঁড়িয়ে রাত 12টায় এই গানটি শুনছি, একদম জোসনা। টিএসসি তে এই গানটা আমরা অনেকবার শুনেছি আসলে। এক সময় তো আমিও ওই 90-93 মনে হয় আমিও টিএসসি তে খুব আড্ডা দিছি। তখন আসলে মিউজিশিয়ানরা মানে এরকম বিভিন্ন জায়গায় বসতো, আমারও বসা পড়ছে অনেক। ফুলা রোড ছিল আমার সেন্টার পয়েন্ট। ফুলা রোডের কোনো মধুময় স্মৃতি আছে আপনার কাছে? ফুলা রোড থেকে আমি ইউলেভেল স্টুডেন্ট, তো যার জন্য ফুলা রোডটায় আমার বন্ধুরা অনেকেরই মানে বাবা মা শিক্ষক ছিল ঢাকা ইউনিভার্সিটির। তো আমরা ব্রিটিশ কাউন্সিলের আশপাশে সবসময় আর কি উদয়ন ইঞ্জিনিয়ারিং এদের সব এই কমিউনিটির পরিবেশটা ফুল শোভিত রাস্তা। আমি ইউলেভে পড়ছি, আমার ওয়াইফ এখন যে মানে ডাক্তারের সাথে আমি জীবনযাপন করি, সে ইঞ্জিনিয়ারিংটায় পড়ছে, আমার মেয়ে এখন উদয়নে পড়তেছে। তো আমরা ওই বেল্টের থেকে এখনো বেরোতে পারিনি। ওই জায়গার রাস্তাটা আসলে সবাই মানুষকে সারা জীবন টানে। আমার গানের ইয়েতে মনে হয় সুন্দর পরিবেশে বসে গান করার জন্য ফুলা রোডের ফুটপাথ ছিল একটা বিরাট ব্যাপার। খুবই সুন্দর ছিল সে সময় নিশ্চয়ই পরিবেশ। তো আপনার কাছে একটু জানতে চাই, আপনার এই যে সঙ্গীতের শৈলী অথবা এই যে সাউন্ড, এটাকে আপনি আসলে কিভাবে সংজ্ঞায়িত করেন? এটা জীবনের সাথে আসলে কতটুকু ওতপ্রোতভাবে জড়িত আপনার জন্য? আমি আসলে মনে করি যে আমার যে ভালো লাগা থেকে আমি শুরু করছিলাম, সেখানে তো আসলে কোনো পেশাভিত্তিক নজর ছিল না। কিন্তু আমি যেহেতু লিখছি, সুর করছি মানুষের জন্য, কখনো কখনো মিউজিক অ্যারেঞ্জমেন্ট শুরুর দিকে করছি, বাট রেগুলার ছিলাম না, কিন্তু রেগুলার আমি লিখতাম, সুর করতাম। তা আমার কাছে মনে হয়েছে আমি সব গান তো আমি গাইতে পারবো না। আমার যতই গাওয়ার ইচ্ছা থাকুক বা মানে গাওয়ার সুযোগও আমার ছিল আসলে প্রথম থেকে, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমি কমপ্লিট মিউজিশিয়ানদের যে সংজ্ঞা বলে, তো সে লিখতে পারে, সুর করতে পারে, অন্যের জন্য মিউজিক অ্যারেঞ্জমেন্ট করতে পারে, আর নিজে যদি শখে বা প্রফেশনালি গায়, তা আমার কাছে মনে হচ্ছে টোটাল এই জার্নিটা যদি হয় তাহলে এটা একটা পেশাভিত্তিক নজর আমার আসলে। আমি যেহেতু আসলে যখন আমি কথা ওষুধ বিক্রি করা শুরু করলাম, তখন আমি মানে আমার পকেট ইনকাম ছিল না, এটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আমি চার্জ করতাম বা আমি পাইতাম। আবার আমার মঞ্চ আমার একটা বরাবরের জায়গা ছিল, ওইখানে এখনও আমি মঞ্চের উপরে আসলে বেশি নির্ভরশীল। তা আমি মনে করি যে সেই জন্য একটা পেশাভিত্তিক নজর আমার কাজ করতে করতে সাহসটা আমার হয়েছে। আর আমি 13 বছর এয়ারলাইনে ছিলাম, আমি আবারও ফুল টাইম যে মিউজিকে আসছি, আমার মনে হয় যে আমার জার্নিটা আমার এক্সপিরিয়েন্সের সাহসে আমি আসছি। আর আমার যেটা মনে হয় যে আমার ফ্যামিলিতে
যারাই আছে আমার ইচ্ছা শক্তিটার প্রতি তাদের একটা রেসপেক্ট, পূর্ণ সমর্থন থাকে। পূর্ণ সমর্থন মানে কি, আমি আসলে খুব সিকিউর একটা জব ছেড়ে আসছি। কর্পোরেট লাইফে আসলে যেটা হয় যে মানুষ আসলে 12-13 বছর যদি একটা জায়গায় দেয়, তো সেখান থেকে কিছু না পেয়ে তো আসতে চায় না। আমার কাছে মনে হয়েছে যে আমি গানটা করতে চাইছি, তা আই থট যে মেন্টাল পিসের একটা জায়গা আছে না কাজে, তো ওইটা আমার মনে হচ্ছে যে লেটস হ্যাভ এ ট্রাই ইফ আই ক্যান সার্ভাইভ উইথ দিস। তো সেটা আমার আসলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি যেটা ছাড়ছি তার থেকেও গানে অনেক বেশি পাইছি। আপনি আত্মতৃপ্তিটা সব থেকে বেশি পান? আত্মতৃপ্তি মানে কি, আসলে আমি নিজের কাজটা নিজে শিডিউল করি, তো এইটাই আমার আনন্দ। যেটা আমার 9 to 6 নিজের মতো একটা কর্পোরেট লাইফে আসলে 9 to 6 বললেও আসলে তো 9 to 6 না, ওটার অনেক। আর আমি এভিয়েশনে ছিলাম, এয়ারলাইনে সবাই জানে যে ওইটা তো রোস্টার ডিউটি থাকে। আর যদি প্লেনের যে অপারেশনাল টাইমিং, এটা তো আসলে 24 আওয়ার্সের একটা ব্যাপার। তো ইনভলভমেন্টটা কিন্তু আসলে খুব বেশি থাকে, ওভার ফোন হোক, অফিসে হোক। আমার কাছে মনে হচ্ছে যে আমি মিউজিকটা যদি করি আর আমি অল্পতে খুশি থাকতে পারি, তাহলে মনে হয় ইট ক্যান বি মাই অনলি ওয়ান জার্নি। তা এইটাই আর কিছু না। কিন্তু আপনার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। আপনি যেটুকু গল্প করে জানলাম, আপনি খুব ছোটবেলা থেকে পরিবারের মধ্য দিয়ে গানের পরিবেশ, বড় ভাইদের দেখা, মেশা, চলাফেরা, বেড়ে ওঠা সব কিছু জানেন। অবশ্যই। এই পুরো জার্নিতে আপনাকে কোন ঘরানার গানগুলো বেশি প্রভাবিত করেছে, বা কোন ঘরানার গানে আপনি বেশি অনুপ্রাণিত বোধ করেছেন মনে হয় আপনার লেখার গানের ভিতরে দেখেছি? আমি আসলে আমার পড়াশোনা মানে আমার স্কুলিং এর টাইমটাতে দেখা গেছে যে ওয়ার্ল্ড মিউজিক তখন রেডিওতে হতো। তো এই ওয়ার্ল্ড মিউজিক শোনার হ্যাবিটটা হচ্ছে আমার মানে চাচা, আমার একমাত্র যে চাচা এখন জীবিত আছেন, আমার বাবা এবং ফুপু দুজনেই মারা গেছেন। তো উনি আমাদের এখন একমাত্র গার্ডিয়ান আমার। তো উনার সাথে আমার সম্পর্কটা এরকম যে আমার পড়াশোনার ক্ষেত্রে ওনার একটা বিরাট প্রভাব আছে আমার বড় হওয়াটা, লাইফস্টাইল, রুটিন। তো দেখা গেছে যে আমি অঙ্ক করা, পড়াশোনার সাথে যে গান শোনার ব্যাপারটা, বিশেষ করে ইংরেজি গান শোনার চর্চা, এটা আমার বাসায় যেহেতু বললাম যে সবাই ভালো গান শুনে, আমি আসলে ক্লাসিক্যাল ওইভাবে না যদি বলে, আমি কলকাতার শিল্পীদের প্রভাব তো আমাদের এই দেশে ভীষণ ছিল, হিন্দি হোক আর বাংলা হোক। কিন্তু বাংলা গানের যেটা বেশি সেটা হচ্ছিল যে আমার বাসায় সবাই, আমার মাও গানের সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু আসলে ওই যে একটা ব্যাপার আছে না যে বনিদি পরিবার বা কনজারভেটিভ বা মধ্যবিত্তের মধ্যে আছে যে একটা সার্টেন টাইমে গান আর মেয়েরা করতে পারে। তা আমি কিন্তু আমার মায়ের হারমোনিয়াম দেখছি, নানা রকম অনুশাসনের কারণে আর গানটা দেখা যায় যে সংসার জীবন না, পরিবারে এইটাই আছে যে গান শিখতে পারে, অসুবিধা নাই, কিন্তু গান চর্চা করার দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে পারবে। কিন্তু ভালো গান শোনার চর্চাটা আসলে প্রতিমা হোক, সন্ধ্যা হোক, হেমন্ত হোক, সতীনাথ হোক, মান্না দে হোক, কিশোর কুমার হোক বা শ্যামল মিত্র হোক, আমি এগুলি যেমন শুনছি। আবার দেখা গেছে যে আমার চাচা খুব ইংলিশ গানের প্রতি মানে পছন্দ করতো শুনতে, ওনার একটু গিটারের সাথেও সম্পর্ক ছিল, যার জন্য দেখা গেছে যে আমি ওনার কারণে ইংরেজি গানেরও একটা প্রচুর শোনার অভ্যাসটা আমার হয়েছে, পুরনোর সাথে নতুনের একটা মিশেল। তা আমার মনে হয় যে আমি গজলও শুনছি, এখনো আমি মানে শ্রোতা হিসেবে মাল্টি গান শুনি, আমি আবিদা পারভিনও শুনি, আমি ফরিদা পারভিনও শুনি। এখন আমার যেটা হচ্ছে যে আমার গায়কি বা গান করার ক্ষেত্রে না, শোনার জন্য আমার আসলে গানের কথাগুলো আপনাকে বেশি অনুপ্রাণিত। হ্যাঁ, আমি সবারই গান শুনি, মানে ইনফ্যাক্ট আমি ওস্তাদ আহমদ হাসান, মোহাম্মদ হাসানেরও গান শুনি, আমি গোলাম আলীরও গান শুনি, মেহেদি হাসানেরও গান শুনি। আবার আমি দেখা গেছে যে অনুপ জলোটার গান শুনি, অনুপ ঘোষালেরও গান শুনছি। আর ইংরেজি গানের যেটা, সেটা চলে যায়, আমি তো আসলে ইংলিশ গানের প্রতি মারাত্মক ইনভলভ ছিলাম এক সময়। তো তখন দেখা গেছে যে আমার প্রিয় ব্যান্ড যদি দ্য বিটলস হয়, স্করপিয়ন্স হয়, পিঙ্ক ফ্লয়েড হয়, বা জিম মরিসন, ডোরসের গান আমার ভীষণ প্রিয় ছিল, এবং দ্য ডোরসের প্রভাবে আমি দ্য ট্র্যাপ রাখছিলাম। ইনফ্যাক্ট আমার যদি আমাকে কেউ সত্যটা জিজ্ঞেস করে, কিন্তু আমি হিন্দি গান বা মানে এই মানে একদম জনরা ভাগ করে না, আমি শোনার ক্ষেত্রে আসলে কোনো জনরাই রাখি না, সব গানই ভালো লাগে, মেলোডিয়াস হইলে বা রক হোক, পপ রক হোক, হিপ হপ হোক, র্যাপ হোক, শুনি, আমার এখনো শুনি। তাই গান লেখার ক্ষেত্রে আপনার কোনটা বেশি আগে আসে, কথা আগে আসে না সুর? আমি একসাথেই লিখি, সুর করি, সব্যসাচীর মতো। এইটা আসলে এভাবে ভাবি না, আমার আসলে কয়েকজন
বাংলা গানে আসলে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা মানে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বা এনাদের কথাটা নিয়ে আমি বললে ছোট করতে চাচ্ছি না, এনাদের তো একটা অবস্থান অন্যরকম, কারণ ওনাদের লেখনী একটা আলাদা গানের জগৎ তৈরি করছে। বাট আধুনিক গানে যে যারা গান লেখে, আমার মনে হয় যে আমার জার্নিতে আমি সবচেয়ে বেশি প্রভাবিত সুরকার হিসেবে আলাউদ্দিন আলী সাহেব, আলম খান, লাকি ভাই, বাচ্চু ভাই, এনাদের সুরটা আসলে আমি আমার জার্নিতে আসলে অনেকভাবে তুলে ব্যবহারও করছি। এটা আমার মতো করে আমি ব্যবহার করছি, আমি বলবো এটা যদি অনুসরণ বলে। আর লেখনীতে নজরুল ইসলাম বাবু, মনিরুজ্জামান সাহেব, মনিরুজ্জামান মনির উনি, আর আমার ভীষণ মানে পছন্দের তালিকায়, মানে আমি গুরু লেভেলের যারা সম্মান করে লিখছি বা ছোটবেলা থেকেই মনে হয়েছে যে আমি উনার মতো লিখতে পারলে আমি খুব নিজের কনফিডেন্ট মনে করবো, কাসর আহমেদ চৌধুরী। আমি একটু অন্যভাবে ওনাদের সাথে পরিচিত ছিলাম, যার জন্য। আর লাকি ভাইয়ের কারণে হয়েছে কি যে লাকি ভাই ওনার সাথে ভীষণ সম্পৃক্ত ছিল, লাকি ভাইয়ের সুর যদি কিছু করে তো উনি ছিল, এটা আমার মনে হয় যে ওই জায়গায় আমি ওনাকে ভীষণ ফলো করছি। কিন্তু আমি কিন্তু গুলজারের লেখা মানে অনুবাদ তা যেটা আমি হিন্দি বা উর্দু যতটুকু বুঝি, তা আমার অনেক মির্জা গালিব হোক, মানে শের ওর শায়রি হোক, এগুলিরও টাচ আমার গানের মধ্যে পড়ে। কিন্তু আমি ভীষণ ভাবে অনুকরণ করছি কবিদের মধ্যে মহাদেব শাহ, আমার সহজ কথা, হেলাল হাফিজ, ইনাদের লেখাটা আমার মনে হতো যে ইনাদের লেখা সুর করে ফেলা যায়, ছন্দটা বিশেষ করে মহাদেব শাহ, মানে কবি মহাদেব শাহ যেটা হচ্ছে উনি খুব ছড়ার মতো খুব সহজ করে লেখেন, কিন্তু অনেক গভীর কথা, তা আমার এটা ইন্টেনশন ছিল। আর কাসর আহমেদ চৌধুরী হচ্ছিল আমার মানে, আর নজরুল ইসলাম বাবু, ইনাদের লেখা আসলে আমি সবসময় ইন্সপায়ার হই যে এরকমই লিখতে হবে। বাংলাদেশে তো প্রায় সব যারা গুণী শিল্পী 90 দশক থেকে 2010 পর্যন্ত এই সময়ের একটা লম্বা জার্নিতে আপনি সব ভালো ভালো শিল্পীদের সঙ্গে গান করেছেন, তাদের জন্য গান তৈরি করেছেন। এর মধ্যে একটা বিশেষ শিল্পীর কথা বিশেষ আমরা এখানে আনতে চাই, সেটা হচ্ছে আসিফ। আসিফ একটা সময় বাংলাদেশের ইয়াং জেনারেশনের ক্রেজ ছিল, বিশেষ করে 2000 পরবর্তী সময়। আসিফ ভাইয়ের সাথে আপনার সম্পর্ক, কেমিস্ট্রি, চলাচলের গল্পটা একটু। আসিফ ভাইয়ের সাথে আসলে কি মানে উনার নানা বাড়ি আর আমার দাদা বাড়ি একই এলাকায়, কুমিল্লায়। হ্যাঁ, উনার একজন মামা হচ্ছেন মানে আমার বাবার বন্ধু, আবার উনার আর এক মামা আমার চাচার বন্ধু, মানে পিঠাপিঠি এর আইয়ে। ইনফ্যাক্ট ইন্টারেস্টিং হচ্ছিল যে আসিফ ভাইয়ের সাথে আমি কোন একটা মাধ্যমে আর কি আমার সাথে যোগাযোগ করা হয় যে উনি আমার সাথে একটা গানের একটা কাজের বিনিময়ে কিছু একটা করতে চান, ওনার আগ্রহ। আর উনি কিন্তু আসলে সবসময় যারা আর কি ওই ওনার টাইমটা আমি দেখছি যে যারা কাজ করতেছিল সবার সাথে উনি ওনার গানের একটা সম্পর্ক তৈরি। তা আমার 2007-এ আর কি প্রথম আমি ওনার জন্য কথাও শুরু করি, কিন্তু আমি তখন আসলে আমার জবে এত ইনভলভ ছিলাম যে আমি গান থেকে আসলে আমার গান বাদ আর কারো গানের সাথে সম্পৃক্ত ছিলাম, শুধু আমার গানটাই করতাম। তো ওইটা জার্নি শুরু। আর তারপরে আমি যখন জব ছেড়ে দিই তখন আমি চিন্তা করি যে আমি এখন যারা কাজ করতেছে সবার সাথে, এখন তো সিঙ্গেল একটা গান মানে প্রকাশ করা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে, তো আমি চিন্তা করছি যে আমি অনেক আর্টিস্টেরই যেহেতু কাজ করতেছি, আসিফ ভাইয়ের সাথে আমি একটা প্রজেক্ট করি, সেটা আমার নিজের জার্নিটাও অনেক স্মুথ করে দিবে, আর ওনার সাথে আমার ভালো যায়। তো আমি ওই জন্য ওইটা যে শুরু করছি, প্রপোজালটা এরকম দিই যে আপনি যদি আমার একটা কাজ করেন তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা আর আমার জন্য হেল্পফুল হয়। এইটা পরে দেখা গেছে যে শুরু হয়েছে আসলে একটা দিয়ে, উনি আমার হঠাৎ করে একদিন ডাকে যে তাহলে আমরা বসি বা ইয়ে করি। তারপরে 16 থেকে শুরু হয়েছে, তো এখন পর্যন্ত আসলে এই যে লাস্ট ঈদে গান একটা বের হলো। তো আসিফ ভাইয়ের সাথে যেটা হচ্ছে কি, ওনার সাথে আমার যেটা কাজ করতে করতে মনে হয়েছে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালককে উনি স্বাধীনতার সম্মান দুইটাই দিতে জানে। তো এটা আমার জন্য একটু মানে পজিটিভ হয়, আর একটু কম। আসিফ ভাইয়ের জন্য লেখা আপনার গানের যদি দু একটা কলি আমাদেরকে একটু। আসিফ ভাইয়ের জন্য আসলে কি আমার পছন্দের তো অনেক গান আছে, আমি লাস্ট একটা করলাম, ওইটা যদি ওইটা একটু শোনাই। জানো কি তুমি আমি এমন কেন মগ্ন থাকি এখন কার খেয়ালে,
বোঝো কি তুমি এই চোখের ভাষা, দেখলে তোমায় সে স্বপ্নে ভাসে। আর আমার ভয় আগে ছিল না আমার, যখনই ইচ্ছে হলো তোমাকে পাবার, বদলে গেল জীবন এক পলকে। জানো কি তুমি আমি এমন কেন, মগ্ন থাকি এখন কার খেয়ালে। অসাধারণ অসাধারণ, আপনার মিউজিকটা খুবই দারুণ। বর্তমানে কি কাজ করছেন? বর্তমানে আসিফ ভাইয়ের তো গান দুটো তিনটা মানে পাইপলাইনে আছে, কম্পোজিশন শেষ। ন্যান্সির একটা কথাও সুর ন্যান্সির জন্য করা হয়েছে, ওইটা মনে হয় যে কোনো সময় রিলিজ হবে। আমার একটা নিজের গানের কাজ চলতেছে। আর প্রপোজ আসলে অনেকগুলি আর্টিস্টের কথা আছে, ওইটা আমি নাই বলি, আমার কম বেশি কাজ থাকে। তো ওইটা এই পুরো জার্নিতে একজন সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার হিসেবে সব থেকে বড় চ্যালেঞ্জ কি মনে হয়, যদি খুব সংক্ষেপে বলেন? চ্যালেঞ্জ মানে কি, আমার কাছে মনে হয় যে মানুষের যে একটা ছোটোখাটো এক্সপেকটেশন অলওয়েজ থাকে যে আমি ভালোই লিখবো বা আমার সুরটা ভালোই হবে, এইটাই মনে হয় চ্যালেঞ্জ। আমি যদি অতটা বদার করি না, কিন্তু মানুষের কথা আসলে শুনতে শুনতে মাঝে মাঝে মনে হয় যে না, মনে হয় একটু গোছায় কাজ করলে ভালো। তো আমি একটু দেরিতে কাজ করি, আমার একটা অভ্যাস আছে, আমি মানে আমার মতো করি বা একটু কাজ দেরিতে ডেলিভারি দিই, বাট ওই জিনিসটা মাথায় থাকে যে এইটাও কেউ ভাবতেছে ভালো কিছু হবে, তো ওইটাই চ্যালেঞ্জ। যারা সঙ্গীত নিয়ে সামনের দিনে পরিকল্পনা করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ? যারা সঙ্গীত লিখতে চায়, সঙ্গীতের সঙ্গে আসতে চায়, তাদের নিজের উপরে বিশ্বাস থাকতে হবে। আর সঙ্গীত আসলে শর্ট টাইম কিছু না ভাবলেই ভালো, অনেক লম্বা জার্নি। আমার কাছে মনে হয় যে পেশেন্স থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে। ভালো রুচির গান না শুনলে ভালো গান করাও যাবে না, এটাও ঠিক। মানে অনুকরণ যাই বলুক, ভালো থেকেই ভালো আর কি কিছু পাওয়া যাবে। তবে আমি মনে করি যে শিল্পীর সবচেয়ে বড় মানে নিজস্বতা যদি তৈরি হয়, সেটা ধৈর্য দিয়েই হবে। কারণ একটা জিনিসের উপর সে খাটতে থাকবে, একটা সময় তার একটা রাস্তা হয়ে যাবে। আমি মনে করি যে আমার রাস্তাটা আসলে আমার ধৈর্যই তৈরি করে দিছে। তো এক কথা একটা উত্তর চাই, সঙ্গীত ছাড়া অন্য যদি কিছু হতে চাইতেন কি হইতেন? ভালো মানুষ হইতাম। ভালো মানুষ হইতে চাইতাম। আসলে ভালো মানুষের সংখ্যাটাই আসলে কম বোধ হয় আমাদের সমাজে। মানে আমি সংখ্যাটা বললাম না, মানে সঙ্গীত ছাড়া যদি অন্য কিছু হইতো না, ভালো মানুষ হইতাম, তাহলে কিছু না কিছু একটা হয়ে যেত। গান তো নিয়মিত শোনেন, লাস্ট গতকাল রাত্রে একটা গান, যে গানটি আপনি শুনেছেন সেই গানের একটু যদি আমাদের দর্শকদের জন্য গাইতে, এবং একই সাথে আমরা দৃষ্টি 24-এর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে আমি যে লাস্ট গানটা শুনছি সেটা মেহেদী হাসানের রাফতার শুনছি। এখন হিন্দি গান আমি গাইতে পারি, বাট এটা আমার গলায় ভালো হবে কিনা জানি না। একটু বাংলা গান যদি দর্শকদের জন্য শেষ মুহূর্তে একটু বাংলা গান। একই সাথে আপনার কাছ থেকে আগে বিদায় নিয়ে নিই। দৃষ্টি 24-এর পক্ষ থেকে দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভেচ্ছা থাকুন। যে গানটা গাচ্ছি সেটা মানে আমার এই গানটার সাথে আমি অনেক মানে আমার জার্নিরও অনেক কিছু ইনভলভ আছে। আমি এটা আসলে ওই চাইম ব্যান্ডের আমার চাচা খালিদ সাইফুল্লাহকে ডেডিকেট করেই করতেছি, সরলতার প্রতিমাটার মুখটা শুনে। তুমি আকাশের বুকে ইশারাতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে ধরি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া, লাগে না জোড়া, লাগে না।
ধন্যবাদ। থ্যাংক ইউ।